আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন বলতে আসলে কি বোঝায়? আমাদের বায়োলজির ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আজকে। আর ডিএনএ রেপ্লিকেশন আসলে কি? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির প্রক্রিয়া। মানে একটা ডিএনএ থাকবে তার থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। সো এই ডিএনএ রেপ্লিকেশন বলতে বোঝানো হচ্ছে যে নতুন একটা ডিএনএ তৈরির প্রক্রিয়া। ডিএনএ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এখন ডিএনএ রেপ্লিকেশনের জন্য কয়েকটা মতবাদ আছে। তিন ধরনের মতবাদ আছে সাধারণত। একটা হচ্ছে ডিএনএ অর্ধরক্ষণশীল, একটা হচ্ছে ডিএনএ রক্ষণশীল, আর একটা হচ্ছে ডিএনএ বিচ্ছুরণশীল মতবাদ। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা সেটা হচ্ছে ডিএনএ অর্ধরক্ষণশীল মতবাদ, এবং আমাদের বইয়ে ওই অর্ধরক্ষণশীল প্রক্রিয়াটাই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সো ওই ডিএনএ অর্ধরক্ষণশীল প্রক্রিয়াটাই একটু আলোচনা করার চেষ্টা করব আজকে। সো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ডিএনএ অর্ধরক্ষণশীল প্রক্রিয়া। ডিএনএ অর্ধরক্ষণশীল প্রক্রিয়া। ডিএনএ অর্ধরক্ষণশীল প্রক্রিয়া। আচ্ছা, ধরলাম এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। তো অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন হবে। মানে ডিএনএ রেপ্লিকেশন তার মানে কি? এই একটা ডিএনএ থেকে আরো একটা ডিএনএ তৈরি হবে। আচ্ছা, তো তৈরি হওয়ার জন্য এইখান থেকে মানে প্রথমে যে সূচনাটা শুরু হয় সেই সূচনা বিন্দুটা হচ্ছে এই যেটা, মানে এই বিন্দুটা থেকে মূলত ডিএনএ সূত্রপাতটা হবে। মানে ডিএনএ রেপ্লিকেশন সূত্রপাতটা হবে এই বিন্দুটা থেকে। তো এই বিন্দুটাকে বলা হচ্ছে পরি বা সূচনা বিন্দু। পরি বা সূচনা বিন্দু। ডিএনএ রেপ্লিকেশনের মেইন সূত্রপাতটা এখান থেকে ঘটবে। আচ্ছা, পরি বা সূচনা বিন্দু। এবার ডিএনএ রেপ্লিকেশনের জন্য কয়েকটা এনজাইম কাজ করে। সেই এনজাইমগুলোর মাধ্যমে মূলত ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। সো এবার ধাপে ধাপে ফার্স্ট থেকে আমি এক নাম্বার পয়েন্টগুলো দিয়ে একটু ডিএনএ রেপ্লিকেশনটা আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার পয়েন্টে যেই এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। আচ্ছা, হেলিকেজ এনজাইমের কাজ কি? হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে যে এই যে এইখানে ওরি যে সূচনা বিন্দুটা আছে এই সূচনা বিন্দু থেকে এইখান থেকে এই ডিএনএ এর যে প্যাচটা আছে এই প্যাচটাকে ভাঙতে সাহায্য করবে। এখানে এই হেলিকেজ এনজাইমটা আসবে এবং এসে এই প্যাচটাকে খুলতে সাহায্য করবে এবং খুলে ডিএনএটাকে এরকম দুইটা পার্টে বিভক্ত করে ফেলবে। এরকম দুইটা পার্টে বিভক্ত করে ফেলবে। এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। মানে এই প্যাচটাকে খুলে এরকম ডিএনএটাকে একটা দুইটা প্রান্তে বিভক্ত করে ফেলবে। সো এটাই হচ্ছে মেইনলি হেলিকেজ এনজাইমের কাজ। সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে হেলিকেজ এনজাইম এই ওরি অর্থাৎ সূচনা বিন্দুতে আসে এবং এই সূচনা বিন্দুর মানে সূচনা বিন্দু থেকে কাজটা শুরু করবে এবং এইটা ডিএনএ প্যাচটা আছে এই প্যাচটা খুলতে সাহায্য করবে এবং খুলে ডিএনএটাকে এরকম দুইটা প্রান্তে বিভক্ত করে ফেলবে। সো এই যে দুইটা প্রান্ত বিভক্ত করলো এটাকে আমরা বলতেছি সাচ। এই দুটাকে সাচ বলা হয়ে থাকে। এটা একটা সাচ, এটা একটা সাচ। তো পুরাতন যে স্ট্যান্ড যেটা আছে এই যে দুইটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড, এই দুটাকে স্ট্যান্ড বলা হয়। স্ট্যান্ড মানে বা টেমপ্লেট বলা হয়ে থাকে। তো এই দুইটা স্ট্যান্ড নতুন যে ডিএনএটা আমরা তৈরি করব এই ডিএনএ এর টেমপ্লেট হিসেবে কাজ করে আর কি। টেমপ্লেট বা সাচ হিসেবে কাজ করে। আচ্ছা, সো আমি তো দেখাইলাম কিভাবে, কিন্তু আসল যে প্রক্রিয়াটা ঘটবে সেটা একটু দেখাই আমি। সেটা হচ্ছে যে এইখানে এরকম আসলে ঘটবে। অর্থাৎ এখান থেকে হেলিকেজ যাবে, হেলিকেজ যাইতে যাইতে আস্তে আস্তে বন্ধনটা এরকম ভাঙবে এবং ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এই পর্যায়ে আস্তে আস্তে আরো ভাঙতে থাকবে। অর্থাৎ এদিকে যাবে এরকম ভাঙতে ভাঙতে যাবে। আমি মাঝামাঝি একটা অবস্থা দেখাইলাম এখানে। অর্থাৎ ভাঙতে ভাঙতে মাঝামাঝি একটা অবস্থায় আছে, এরপর আরো হবে। সো এই অবস্থাটা নিয়ে আমি একটু পরবর্তীতে আরো কাজ করার চেষ্টা করব। সো এখান থেকে হেলিকেজ এনজাইমটা যাবে। আচ্ছা, হেলিকেজ এনজাইমের কাজটা দেখলাম। এবার দুইটা প্রান্ত সৃষ্টি হলো। এখন দুইটা প্রান্তের নাম আছে। একটা হচ্ছে
3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত। আমরা কিন্তু এটা জানি যে এখানে একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয় আর একটা স্ট্যান্ড অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, কারণ এই দুইটা স্ট্যান্ড একটা পরিপূরক, একটা সম্পূরক, অর্থাৎ এটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে তাহলে এটা উল্টা হবে, অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম। আচ্ছা, হেলিক্যাল এনজাইম যে কাজটা করলো, এখন এইখানে একটা ওয়াই আকৃতির কিন্তু চিহ্ন সৃষ্টি হয়েছে, এরকম ওয়াই আকৃতির কিন্তু একটা চিহ্ন সৃষ্টি হয়েছে। সো এই অঞ্চলটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফর্ক। সো আমাদের পরবর্তী আলোচনায় ফর্ক শব্দটা আসবে, এটা আমি দেখাই দিলাম যে ফর্ক হচ্ছে এরকম ওয়াই আকৃতির যে প্রান্তটা সৃষ্টি হয়েছে, এই প্রান্ত এই অংশটুকুকে বলা হচ্ছে ফর্ক। আচ্ছা, এবার হেলিক্যালের কাজ গেল। তাহলে হেলিক্যালের কাজ কি ছিল? হেলিক্যালের কাজ ছিল এই বন্ধনটাকে ভাঙা, মানে এই প্যাচগুলোকে খুলে দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করা। এবার দুই নাম্বার কাজ, দুই নাম্বার যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। টপো আইসোমারেজ এনজাইম। সো এই টপো আইসোমারেজ এনজাইমটার কাজ কি? টপো আইসোমারেজ এনজাইমটার কাজ হচ্ছে এই দুইটা স্ট্র্যান্ড যে জোড়া লাগছে, এই দুইটা স্ট্র্যান্ড যে ভাঙছে, এখন এই দুইটা স্ট্র্যান্ড কিন্তু একটা পরিপূরক, এই দুইটা স্ট্র্যান্ড যে ভাঙা হইছে, এই দুইটা স্ট্র্যান্ড কিন্তু চাবে আবার জোড়া লাগতে, জোড়া যেন না লাগে সেই কাজটাই করে হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ প্রত্যেকটি স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তারা যেন জোড়া না লাগে সেই কাজটা করে থাকে। তো টপো আইসোমারেজের কাজ হচ্ছে প্রত্যেকটি স্ট্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এবং যুক্ত হয়ে এই দুইটা স্ট্র্যান্ড যেন জোড়া না লাগে সেই কাজটা করা টপো আইসোমারেজের কাজ। তো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ডিএনএ রেপ্লিকেশনের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে টপো আইসোমারেজ এনজাইম প্রত্যেকটি স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে যেন জোড়া না লাগে সেই কাজটা করে। এবার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে এখানে একটা এনজাইম কাজ করবে, সেটা হচ্ছে এসএসবিপি এনজাইম। এসএসবিপি মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সো এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটার কাজটা কি? আচ্ছা, এরা তো না হয় এরা যেন একটা সাথে জোড়া না লাগে সেই কাজটা এরা করে দিল, কিন্তু এরা নিজেরাও বন্ধন গঠন করতে চাবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে চাবে একে অপরের সাথে, মানে এরা নিজেরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে চাবে। এই যে হাইড্রোজেন বন্ধন যেন গঠন না হয় সেটার বিরুদ্ধে কাজ করবে এই এসএসবিপি। এসএসবিপি কাজটা হচ্ছে তাহলে কি? এসএসবিপি হাইড্রোজেন বন্ধন যেন এরা না গঠন করতে পারে, দুটো স্ট্র্যান্ড প্রত্যেকটা স্ট্র্যান্ডের সাথে এসএসবিপি যুক্ত হয় এবং যুক্ত হয়ে এরা যেন হাইড্রোজেন বন্ধন গঠন করতে না পারে সেই কাজটা করে এই এসএসবিপি। সো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটার কাজ এটা। সো আমার 3টা পয়েন্ট গেল। এবার 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে মেইনলি যে আমি বলবো যে এই যে দুইটা স্ট্র্যান্ড গঠিত হইলো, এই দুটো স্ট্র্যান্ড নতুন যে ডিএনএটা সৃষ্টি হবে সেটা সাচ হিসেবে কাজ করবে, অর্থাৎ সাচ বা টেমপ্লেট হিসেবে কাজ করবে। সাচ বা টেমপ্লেট হিসেবে এই দুইটা স্ট্র্যান্ড কাজ করবে, অর্থাৎ 3 প্রাইম এবং 5 প্রাইম প্রান্ত টেমপ্লেট হিসেবে কাজ করবে। তো এটাই ছিল 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার এই 4টা ধাপ গেল, এবার আসবো নতুন ধাপে 5 নাম্বার ধাপ। আচ্ছা, 5 নাম্বার ধাপটা কি? 5 নাম্বার ধাপটা হচ্ছে যে এই যে টেমপ্লেট হিসেবে কাজ করলো, এইবার এই ডিএনএ গুলা তার সম্পূরক ডিএনএ তৈরি করতে চাবে, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে চাবে। আচ্ছা, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত তার সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে চাবে এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত তার সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে চাবে। কিভাবে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করবে? এখন এই সম্পূরক স্ট্র্যান্ডটা তৈরি করার কাজে যেটা সাহায্য করে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম। এখন ডিএনএ পলিমারেজ এনজাইম, এটা কিন্তু আমার 5 নাম্বার ধাপ, ডিএনএ রেপ্লিকেশনের 5 নাম্বার ধাপ। এটা যে ডিএনএ পলিমারেজ এনজাইম এই 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের যে সম্পূরক প্রান্ত আছে সেটা তৈরি করতে সাহায্য করবে। কিন্তু এখানে কথা আছে
ডিএনএ পলিমারে শুধুমাত্র 3 প্রাইম প্রান্তেই নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, 5 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে না। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের একটা স্বভাব হচ্ছে যে সে পুরাতন যে স্ট্যান্ড আছে তাদের মধ্যে থেকে যেটা 3 প্রাইম প্রান্তের স্ট্যান্ড আছে অর্থাৎ এইটার স্ট্যান্ড, এইটার প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। নিউক্লিওটাইড যুক্ত করতে পারে না নাকি? নিউক্লিওটাইড যুক্ত হলে তো এখানে মূলত স্ট্যান্ডটা সৃষ্টি হবে, তাই না? সো নিউক্লিওটাইড সে 3 প্রাইম প্রান্তে যুক্ত করতে পারে কিন্তু 5 প্রাইম প্রান্তে সৃষ্টি করতে পারে না, যার কারণে 3 প্রাইম প্রান্তে খুব অনবরতভাবে স্ট্যান্ড তৈরি হয়। 3 প্রাইম প্রান্তে অনবরতভাবে নতুন স্ট্যান্ড তৈরি হয়। এভাবে নতুন স্ট্যান্ড তৈরি হবে 3 প্রাইম প্রান্তের পরিপূরক, কিন্তু 5 প্রাইম প্রান্তে সেই স্ট্যান্ড তৈরি করতে পারে না। এজন্য 5 প্রাইম প্রান্ত যদি খালি থাকবে সেটা না, 5 প্রাইম প্রান্ত ঘটবে সেটা একটু পরে আলোচনা করি। আচ্ছা, সো এটা গেল ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ। আচ্ছা, 3 প্রাইম প্রান্তে সে একটা স্ট্যান্ড গঠন করলো। এই যে স্ট্যান্ড, এটা যেটা পরিপূরক সেটার নাম হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এটা যখন ছিল না তখন কি ছিল? এটার পরিপূরক ছিল এটা, তো এটার কিন্তু এখন তো এটার পরিপূরক হয়ে গেছে এইটা, তাই এটার বিপরীত প্রান্তটা হয়ে যাবে এটা। অর্থাৎ এটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, এটা হয়ে যাবে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত। এবার তো এই 5 প্রাইম থেকে অনবরত ভাবে সৃষ্টি হতে থাকবে, মাঝখানে কোনো ফাঁক থাকবে না, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কিছুই থাকবে না। আচ্ছা, তো এটা গেল ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ। এবার 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তেও একটা কিছু গঠন হতে হবে। 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তেও আসলে একটা গঠন হয়, সেটা হচ্ছে যে এরকম ফাঁকা ফাঁকা ভাবে গ্যাপ দিয়ে মাঝখানে এরকম অনবরত ভাবে যেহেতু এটা হয়েছে, কিন্তু এটা অনবরত ভাবে হয় না, আসলে মাঝখানে গ্যাপ দিয়ে এটা সৃষ্টি হয়। তো এইটা হচ্ছে এইটা যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম, সো নতুন যেটা সৃষ্টি হবে সেটার প্রান্তটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম। আচ্ছা, তো খন্ড খন্ড ভাবে এখানেও একটা স্ট্যান্ড তৈরি হয়, কিন্তু সেটা ওই 3 প্রাইম থেকে 5 প্রাইমে যেমন অনবরত ভাবে সৃষ্টি হয়েছে, এখানে অনবরত ভাবে সৃষ্টি হয় না, গ্যাপ দিয়ে সৃষ্টি হয়। এই যে প্রান্তগুলো সৃষ্টি হইলো, এই প্রত্যেকটা প্রান্ত বলা হয় ওকাজাকি খন্ড। এই খন্ডগুলোকে বলা হচ্ছে ওকাজাকি খন্ড। এই খন্ডগুলোকে বলা হচ্ছে ওকাজাকি খন্ড। এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এই খন্ডগুলোকে ওকাজাকি খন্ড বলা হয়। তো এটা তো এর আগে গেল 5 নাম্বার পয়েন্ট। সো এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে খন্ড খন্ড ভাবে এখানে ওকাজাকি খন্ড সৃষ্টি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে সম্পূরক, এবং সেটার নাম হবে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম। অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইমের সম্পূরক হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের সম্পূরক হবে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের সম্পূরক হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এবং এইটা অবিরাম ভাবে সৃষ্টি হবে, কিন্তু এটা অবিরাম ভাবে না, এটা খন্ডে খন্ডে সৃষ্টি হবে। আচ্ছা, এবার এই যে নতুন দুইটা প্রান্ত সৃষ্টি হলো, স্ট্যান্ড সৃষ্টি হলো, দুইটা স্ট্যান্ডের নাম আছে। এই নাম দুইটা কি? এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম সৃষ্টি হলো নতুন, এইটাকে বলা হচ্ছে লিডিং সূত্র। এটাকে বলা হচ্ছে লিডিং সূত্র। আর এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটাকে বলা হচ্ছে ল্যাগিং সূত্র। সো এটা আমাদের 6 নাম্বার পয়েন্টের মধ্যে আসবে। অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত তার সম্পূরক স্ট্যান্ড সৃষ্টি করে, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত, যেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত সৃষ্টি করে, সেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এবং এটার নাম হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। এবং এর প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে ওকাজাকি খণ্ড। তো এটাই ছিল আমাদের 6 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার 7 নাম্বার পয়েন্টে আসি। 7 নাম্বার পয়েন্টে এইখানে একটা এনজাইম কাজ করবে। এইটা তো গেল, এটা অবিরাম ভাবে সৃষ্টি হলো, নতুন একটা স্ট্যান্ড আমরা পেয়ে গেলাম এটা, কিন্তু এই যে এখানে মাঝখানে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো তো পূরণ করা দরকার। এই গ্যাপগুলো পূরণ করার পয়েন্টই হচ্ছে 7 নাম্বার পয়েন্ট। এখানে একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমটা হচ্ছে লাইগেজ এনজাইম। এখানে একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমটা হচ্ছে লাইগেজ এনজাইম। এনজাইম কাজ করবে, সেই এনজাইম হচ্ছে লাইগেজ এনজাইম। সো এই লাইগেজ এনজাইমটা কাজ হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো পূরণ করে দেবে। সো এই লাইগেজ এনজাইম এখানে আসে এবং মাঝখানের গ্যাপগুলো পূরণ করে একটা পূর্ণাঙ্গ স্ট্যান্ড তৈরি করে ফেলে। মাঝখানে গ্যাপগুলো পূরণ করে একটা পূর্ণাঙ্গ স্ট্যান্ড 3 প্রাইম থেকে 5 প্রাইমটাকে পূর্ণাঙ্গ করে ফেলে, এবং এইভাবেই মূলত ডিএনএ রেপ্লিকেশনের সমাপ্তি ঘটে।
এই যে আমরা এটার একটা স্ট্যান্ড পেয়ে গেলাম, এটার একটা স্ট্যান্ড পেয়ে গেলাম, অর্থাৎ নতুন আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের কাজ শেষ। আমরা নতুন একটা ডিএনএ কিন্তু এখান থেকে পেয়ে যাব। এই যে সূত্রগুলো সৃষ্টি হলো, সুষ্ঠু একটা নতুন সূত্র সৃষ্টি হয়ে গেল, এভাবে আমরা ডিএনএ রেপ্লিকেশনের কাজ শেষ হয়ে গেল। ডিএনএ রেপ্লিকেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর এই যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলো আস্তে আস্তে সরে যায় এখান থেকে এবং রেপ্লিকেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। সো এই ছিল আমাদের আজকের টপিক ডিএনএ রেপ্লিকেশন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।